যতটা সম্ভব নিজেরা একটু সাবধানে থেকে যান। আর অনেকেই বলেন দেশ এগুচ্ছে না, আমাকে তো অনেকেই অভিযোগ করে দেশ এগুচ্ছে না। আমি বলি না, এটা মিথ্যা কথা। আমাদের এই ক্লাবের, একত্রিত ক্লাবেরও সবাই জানেন যে দেশ এগুচ্ছে। কেমন এগুচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি ভালো করে জানেন তাহলে আজ থেকে 27 বছর আগে মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাটের বিখ্যাত সিনেমার নাম ছিল সড়ক। মনে আছে আপনাদের অনেকের? সড়ক। আর 27 বছর পর সেই মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটের বিখ্যাত সিনেমার নাম হচ্ছে হাইওয়ে। বড় মেয়ে ছিল সড়ক 27 বছর আগে, ছোট মেয়ে হাইওয়েতে নেমে এসছে। মানে বিষয়টা হচ্ছে সরকারি ব্যাপার, তো সময় লেগেছে, কিন্তু দেশ এগোচ্ছে। দেশ কখনোই পিছোচ্ছে না। যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটা প্রচণ্ড রকমের ভুল ধারণা। আমাদের সমস্যাটা হয় অন্য রকমের। নাটক একটা বিষয়, সম্মিলিত বিষয়, সব বিষয় থেকে এগিয়ে গিয়ে পরে আপনারা বুঝলেন ফাঁসির কাঠে যাওয়ার পরও একটি অবাস্তব গল্প। কেন অবাস্তব সেটাও আপনাদের পরিষ্কার হয়ে যায়। আর আমাদেরকে অন্য জায়গা থেকে যোগগুলোকে কালেক্ট করতে হয়। আগে আমি বড়জোড়া থেকে দুর্গাপুর আসার পথে যত মদের দোকান দেখতে পেতাম, এখন তার থেকে বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই। দেখবেন আপনারা চোখ খুলে, এদিকে যাবেন বিধাননগরের দিকে, এদিকে যাবেন সিটি সেন্টার, প্রচুর কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখান থেকে হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর তৈরি হচ্ছে। কিন্তু কেমন হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা? যারা একটু শিক্ষিত, পড়াশোনা করেছেন, একটু মন দিয়ে শুনবেন। এক বিখ্যাত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত প্রফেসর ইনক্লুডিং প্রিন্সিপাল প্রথমবারের জন্য প্লেনে ভ্রমণ করবে। প্লেনে চেপেছে, সবাই এক্সাইটেড। জীবনে বাপের জন্মে কখনো প্লেনে চাপেনি। প্লেন ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে পাইলট ঘোষণা করছে মাইকে যে স্যারেরা আপনারা জেনে খুব খুশি হবেন, যে প্লেনটাতে জীবনে প্রথমবারের জন্য আপনার ভ্রমণের উদ্দেশ্যে চেপেছেন, এই প্লেনটা আপনাদের কলেজের কৃতি স্টুডেন্টরাই তৈরি করেছে। হয়ে গেল, আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে এই প্লেনটা। বাবা গো মা গো বলে সবাই জানালার দিক থেকে হাঁটু ফুটিয়ে ঝাঁপিয়েছে, এই প্লেনে চাপবো না বাবা, এই প্লেন ভেঙে পড়বে। কেউ নেই, শুধু একটা মোটা গম্ভীর মুখের লোক বসেছিল। পাইলট এসে বললো, স্যার আমি 100% শিওর আপনি এই কলেজের কেউ হতে পারেন না। যদি এই কলেজের কেউ হতেন তাহলে নিজেদের স্টুডেন্টদের তৈরি প্লেন ভেঙে পড়বে, এই হয়ে জীবন চলে যাবে, তার জন্য আপনিও ঝাঁপাতেন। খুব হার্ট টাচিং কথা বলেছিলেন ওই ভদ্রলোক। পাইলটকে বলেছিলেন, পাইলট ইউ আর রং, আপনার মেজারমেন্টে ভুল আছে। যে সমস্ত প্রফেসররা নিজেদের স্টুডেন্টদের প্লেন ভেঙে পড়বে এই ভয়ে নিচেতে ঝাঁপালো, আমি তাদেরকে টিচার, প্রফেসর বা শিক্ষকের মর্যাদা দিতে পারি না, আমি তাদেরকে মানি না। একজন শিক্ষক, একজন টিচার, একজন প্রফেসর কে, যেটা স্টুডেন্টকে ভরসা করবে, বিশ্বাস করবে। আমি ঝাঁপাইনি কেন? কারণ আমি 30 বছর ধরে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। আমি আমার হাতের তালুর মতো স্টুডেন্টদেরকে চিনি, আমি বিশ্বাস করি তাদের। হাজারবার চেষ্টা করলেও প্লেনটা স্টার্ট হবে না, চালু হবে না, ভেঙে পড়া তো দূরের কথা। আপনি ভাবছিলেন একদিকে, আর এটা হচ্ছে কনফিডেন্সের জায়গা। যারা বুঝেছেন একটু জোরে হাত তালি দিন, তাহলে এই টাইপের বলবো। আমি বলবো আরো অনেক যোগ বলবো, অসুবিধার কিছু নেই। বৌদিরা চলে যাচ্ছেন, আমাকে খুব কষ্ট দিয়ে করে যাচ্ছেন। যায়নি, আছে, সবাই আছে, থাকবে তো সবাই। বিশ্বাস করুন, এই মানে ঠান্ডাতে যখন বিভিন্ন জায়গায় শো করতে যাই, মুম্বাই, দিল্লিতে, সেখানে গিয়ে আমাকে একটা প্রশ্নের মুখোমুখি প্রায় হতে হয়। সেটা হচ্ছে, উৎপলদা হোয়াই আর ইউ নট টকিং অ্যাবাউট ড্রাঙ্কার? আপনি মাতালদের নিয়ে কেন কিছু বলেন না? আপনি তো বাঁকুড়ার মানুষ। আমি এদের উত্তরে বলি যে আমি দুটো কারণে এদের নিয়ে কিছু বলি না। কারণ হচ্ছে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন, জিনিসপত্রের দাম বাড়লে প্রতিদিন প্রচুর আন্দোলন সমস্ত রাজনৈতিক দলের নেতারা দুর্গাপুর সব জায়গায় করে। কিন্তু মদের দাম এই কদিনে এত বেড়েছে, কোনো আন্দোলন আপনি দেখেছেন? না। নিঃশব্দে সরকারের ঘরে ট্যাক্স দিয়ে যারা সরকারকে বাঁচিয়ে রাখে তারা হচ্ছে মাতাল। তাহলে আমি তাদের বিরুদ্ধে কেন বলতে যাব? আর দ্বিতীয় কথা হচ্ছে সেটাই, ভালো করে লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে কুকুর হলো একমাত্র প্রাণী যারা ভূমিকম্পের আগেই বুঝতে পারে ভূমিকম্প হবে বলে লেজ গুটিয়ে পালায়। আর পৃথিবীতে মাতাল হলো একমাত্র প্রাণী যারা ভূমিকম্পের পরেও বুঝতে পারে না ভূমিকম্প হলো বলে। আপনি বলবেন ভূমিকম্প হলো, বলবো আমি তো এমনি নড়ছি, আমি কি করে জানবো? তাহলে আমি এদেরকে সম্মান করবো না? দুর্গাপুরের ফাঁকা রাস্তায় যাবেন, দিনের বেলায় যেখানে দেখবেন সাপে বাচ্চা পেড়েছে সেখানে আপনি পেরোতে পারবেন না। আর রাত্রিবেলায় সেই সাপের গর্তে মুখ দিয়ে কোনো মাতাল পড়ে আছে, সাপ তার বাচ্চা নিয়ে চলে গেছে, বাবা যদি বেঁচে থাকি আমি পরে ফিরে আসবো, তুই থাক। এত বড় একটা সম্মানের জায়গা, এদেরকে আমি ছেড়ে দেবো? আর মূল কারণ অন্য। আমি গত বছর আমাদের মাননীয় জনাব ফেরাদ হাকিমের আমন্ত্রণে একটা শো করতে গেছিলাম উন্নয়ন ভবনে। সেখানে গিয়ে একটা পরিষ্কার দেখেছিলাম,
মদের ট্যাক্সের ক্ষেত্রে বৃহত্তর কলকাতা বাদ দিয়ে যে জেলাটা সব থেকে বেশি ট্যাক্স দেয় সেই জেলাটা হচ্ছে আমার গর্বের বাঁকুড়া। একবার জোরে হাততালি ওই লোকগুলোর জন্য। আমি এর জন্য গর্ব করি, অন্য কোনো কারণে না। তৈরি হয় এদেরকে নিয়ে পরে অনেক গল্প, কিন্তু এই সমস্ত গল্প তো সব জায়গায় বলা যায় না। মানে উপর দিকে ছুটলে পরে নিজের গায়ে ফিরে আসে, এটা আলাদা। তবে কথার কাটাকুটি ভাগ আছে, মানুষের কথাতেই সব। একটা মানুষ ভালো করে ভেবে দেখবেন 2.5 বছরের মধ্যে সব কথা শিখে যায়, কিন্তু কি কথা বলতে হয় এটা সে সারা জীবনেও বুঝতে পারে না। আপনি বেনাচিতি বাজারে সকালবেলায় কাউকে বলবেন আপনাকে পুরো বাঘের বাচ্চা লাগছে, আপনাকে ডেকে চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে, আপনি তাকেই বলুন আপনাকে পুরো জানোয়ারের বাচ্চা লাগছে, আপনাকে জুতো পেটা করবে। অথচ বাঘ কিন্তু জানোয়ার, স্বর্গের পরিণী। বলছে না কি, কিন্তু বুঝছে অন্য। ঘটনা এরকমই ভাবে এগিয়ে যায়। আর আমাদের কি আছে, মার্চ মাস পেরিয়ে আসছে, মার্চ মাসে সবাই টানে আছে। ক্লাব কর্তৃপক্ষ তো আরো বেশি টানে আছে, LIC কর্তৃপক্ষ আরো টানে আছে। খুব ভালো করে যদি লক্ষ্য করেন, আমি আমার মাসির কথা ভেবেছিলাম। আমার বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন প্রতিদিন আসে, প্রতিদিন। মাসি আমাকে বুদ্ধি দিয়েছিল যে তুই লিখে দে তুই LICর এজেন্ট, দেখ আর কোনো আত্মীয় স্বজন আসবে না। আমি বাড়ির সামনে একটা লিখে দিয়েছি, আমি জীবন বীমার, ব্যাস, তারপর থেকেই বন্ধ। আর তারপরে তো করোনা শুরু হলো, এখন তো আমি অনায়াসই বলতে পারেন না না বাড়ি এসো না। করোনা একটা জিনিস করে দিয়েছে, এই যে আত্মীয় স্বজনদের অত্যাচার, এটাকে টোটালি বন্ধ করে দিয়েছে। এসো না, ওমিক্রন হচ্ছে, এসো না, মুখের উপরে সব কিছুকে বলে দিচ্ছে। এটা কোথাতেও আপনি পাবেন না, এটা আমাদেরকে করোনা এনে করে তৈরি করে দিয়েছে। আবার একটা অন্য রকমের গল্প শুরু করি। এটা আমার বাঁকুড়ার কৃষকদের গল্প, ভালো নিশ্চয়ই আপনাদের লাগবে। আমার গ্রামের পাশের একটা লোক হঠাৎ করে ডিএম অফিসে চিঠি লিখে পাঠিয়েছে যে আমি বাড়িতে কামান রাখবো, তার লাইসেন্স দিই। ডিএম অবাক, তাড়াতাড়ি লোকটাকে ডাকো। ও কামান নেবে কেন, এত লোককে মারবে, ডাকো তো। ডেকেছে, ডাকার পরে বলছে আপনি কামানের লাইসেন্স চাইছেন কেন, কামান দিয়ে কতজনকে মারবেন? বলছে না আমি একটা লোককেও মারবো না। বলছে তাহলে কামানের লাইসেন্স কেন চাইছেন আমাকে বোঝান, আপনি কি পাগল? বলছেন আমি পাগল নই, আমার গল্প আছে, আপনাকে শুনতে হবে। বলছে বলুন। বলছে আমি 2 বছর আগে প্রাইম মিনিস্টার বেরোজগার যোজনাতে 1 লক্ষ টাকার আবেদন করেছিলাম লোনে। 1 বছর ধরে ঘুরিয়ে পরে আমি 1 লক্ষ টাকা পাইনি, মাত্র 10,000 টাকা পেয়েছিলাম, 10 গুণ কম। সেই 10,000 টাকার কয়েকদিন পরে আমার বোনের বিয়ে ছিল। আমি রেশনের দোকানে গিয়ে বারবার বললাম যে আমার বোনের বিয়ে আছে, বরযাত্রী কোনে যাত্রী ব্যাপার আছে, 10 কেজি চিনি লাগবে। রেশনের দোকান আমাকে 10 দিন ঘুরিয়ে পরে 10 কেজি চিনি দেয়নি, মাত্র 1 কেজি দিয়েছিল, 10 গুণ কম। ধান চাষ করেছিলাম প্রচুর, কিন্তু সেই ধান হাতিতে খেয়ে দিল। বন দপ্তর থেকে ছুটে এসে বললো 50,000 টাকা ডিমারেজ চার্জ পাবেন, আপনি সরকারি অ্যাপ্লিকেশন করুন। আমি অ্যাপ্লিকেশন করলাম, 1 বছর পর আমার অ্যাকাউন্টে 50 নয় 5,000 টাকা ঢুকেছে, 10 গুণ কম। সেই টাকা দিয়ে আমি এবছর বেগুনের চাষ করেছি, প্রচুর বেগুন হয়েছে, কিন্তু সেই বেগুন আবার বাঁদরে খাচ্ছে। বাঁদরকে ভয় দেখানোর জন্য আমার একটা খেলনা বন্দুকের লাইসেন্স হলেই হতো, কিন্তু আমি জানি সরকারি ব্যাপার। আমি যদি খেলনা বন্দুকের লাইসেন্সের অ্যাপ্লিকেশন করি, তাহলে আপনি আমাকে 10 গুণ কমিয়ে ঢিল ছোড়া কিংবা একটি গুলতির আমাকে দায়িত্ব দিয়ে বসে থাকবেন। সেই জন্য আমি আগের থেকেই কামানটা দেখে রেখেছি, 10 গুণ কমে যাতে ওই খেলনার আয় চলে আসে। একবার জোরে হাততালি এই লোকগুলোর জন্য, যে এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এরা জানে সবকিছু জানার পরেই এটা করতে আসে। ভালো লাগছে এই রাতের ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে বসে পড়ো, আপনারা উপভোগ করছেন। এবং সব থেকে কৃতিত্ব দেবো সেই জায়গাতে যারা এই ক্লাবকে চালান, যারা এই ক্লাবকে পরিচালনা করেন। আমি বিশ্ব নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য, বিভিন্ন বাংলাদেশ, ভুটান, নেপাল, অন্যান্য জায়গাতেও শো করে এসেছি। আমার গর্ব হয় এই সমস্ত একত্রিত ক্লাবগুলোকে দেখে। কেন গর্ব হয়? 30 বছর কম সময় নয়, কিন্তু 30 বছর মানে একটা যুবক তার একেবারে কর্মক্ষমে জায়গায় চলে যায়। 30 বছর ধরে ওনারা এই ক্লাব পরিচালনা করছেন আপনাদেরকে পাশে নিয়ে। 30 বছর ধরে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, এটা কম কথা নয়। কিন্তু সেই ক্লাবের লোকেদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে সকালবেলায় দুর্গাপুরের বাজারে একটা লোক আঙ্গুর কিনতে গেছে। আঙ্গুর গিয়ে দেখে 2 রকমের আঙ্গুর রয়েছে। আঙ্গুরওয়ালাকে বলছে আঙ্গুরগুলোর দাম কত? বলছে কোন আঙ্গুর? 2 রকম আছে, ছোট আঙ্গুর, বড় আঙ্গুর, আপনি কোনটা চাইছেন? বলছে বড় আঙ্গুরগুলো কত টাকা কিলো? বলছে বড় আঙ্গুরগুলো 70 টাকা কিলো। বলছে আর এই ছোট আঙ্গুরগুলো? বলছে ছোট আঙ্গুরগুলো 170 টাকা কিলো। লোকটা অবাক, বলছে আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি? বড় আঙ্গুর তার দাম 70 টাকা আর ছোট আঙ্গুর 170 টাকা, এটা কেন? খুব ভালো কথা বলেছিল আঙ্গুরওয়ালা। একত্রিত ক্লাবের প্রত্যেকের জেনে রাখা উচিত, দর্শকদেরও জানা উচিত, যারা একত্রিত থাকতে চায় তাদের জানা উচিত। আঙ্গুরওয়ালা বলছে এই লোকটাকে, বলছে স্যার ভালো করে চেয়ে দেখুন, বড় আঙ্গুরগুলো একা একা পড়ে আছে, সাইজে বড় কিন্তু একা, আর ছোট আঙ্গুরগুলো থোকার মধ্যেই আছে। টেস্ট এবং ফ্লেভার দুটোর একই, কিন্তু যারা থোকার মধ্যে আবদ্ধ থাকে তাদের ভ্যালু থাকে,
আর যারা ঠোকার থেকে বিচ্ছিন্ন অবস্থায় বড় অবস্থায় একা পড়ে থাকে তারা 30 টাকাতেও বিক্রি হয় না। ক্লাব চালাতে গেলে এটা পরিষ্কার মনতে হয়, যদি আপনারা একসঙ্গে থাকেন, আজ উৎপল ঘোষ এখানে শো করছে, হাসতে হাসতে সোনু নিগম পরের বছর শো করে যাবে। আর যদি কেউ নিজেকে বড় ভেবে থাকেন, বড় আঙ্গুরের মতো, বিশ্বাস করুন পাশে পড়ে থাকবেন, যত বড় এড়ে হন কেউ কিনবে না। এটাই হচ্ছে আজকের দিনের মোরাল, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর যখন আমরা এই ধরনের মঞ্চ পাই, সাংস্কৃতিক যখন আপনারা নাম দেন, যখন নাটক পরিচালিত হয়, যখন এরকম ভালো ভালো কথা হয়, তখন আপনাদের সঙ্গে একটা শেয়ার করব। আমি কিছুদিন আগে বাংলাদেশে শো করতে গেছিলাম ঢাকাতে শো করতে যাওয়ার পর মিরাক্কেলের সূত্রে কিছু মানুষ আমার কাছে আবেদন করলো, উৎপলদা আপনি তো জাতপাতের উপরে অনেক কিছুই বলেন, ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে এখন এই মুহূর্তে সব থেকে বড় যে ব্যবসাটা হচ্ছে, সেই ব্যবসাটা হচ্ছে ধর্ম, এর বাইরে কিছু না। রাজনীতি আছে কিন্তু ধর্মটা মানুষকে অন্ধ করে রেখেছে। সেরকম কোনো মোরাল শোনান, আপনারা শুনুন, ভালো লাগবে। সকালবেলায় এক খ্রিস্টান দম্পতি, যাদের ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, সকালবেলায় এক খ্রিস্টান দম্পতি বড় হাইওয়ে ধরে গাড়িতে করে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটা বড় আইএস জঙ্গি সংগঠন মুসলিমদের, তারা গাড়ি দিয়ে আটকালো। কানের কাছে AK-47 লাগিয়ে স্বামী স্ত্রীকে হিড় করে টেনে জিজ্ঞাসা করছে, আর এই মুসলিম, আপনারা মুসলমান? যদি মুসলমান হন তাহলে রোড ধরে যাবেন, নইলে গুলি করে মারবো। এরা তো খ্রিস্টান, ভয় পেয়ে গেছে। স্বামীটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ আমি মুসলমান। বলছে না, জঙ্গি প্রধান বলছে, আমি বিশ্বাস করি না আপনি মুসলমান। আপনি যদি প্রকৃত অর্থে একজন মুসলমান হন, তাহলে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনের থেকে কয়েকটা আয়াত বা লাইন আমাকে শোনান, তবে আমি বুঝবো যে আপনি একজন মুসলমান। লোকটা আরো ফেঁসে গেছে, ও তো খ্রিস্টান, ও কোরআন পড়বে কোত্থেকে? কিন্তু দেখলো এমনও মরেছি তেমনও মরেছি, কানের কাছে AK-47, যা হোক, হয় 52 নয় 53। ও কোরআন পড়েনি, কিন্তু বাইবেলটা পড়েছে। সেই বাইবেলের থেকে কটা লাইন জঙ্গিকে শুনিয়ে দিয়েছে। জঙ্গি খুশি হয়ে বলছে, ইনশাল্লাহ আমি খুব খুশি হয়েছি, আমি বুঝে গেছি আপনি একজন প্রকৃত মুসলমান, যান, আপনাদেরকে কেউ আটকাবে না। ছেড়ে দিয়েছে। যাওয়ার পথে স্ত্রী বলছে স্বামীকে, তোমার সাহস তো মন্দ না, আমরা মুসলিম কিনা প্রমাণ করার জন্য জঙ্গি তোমার কাছ থেকে শুনতে চাইলো কোরআন, আর তুমি শুনিয়ে দিলে বাইবেল। যদি আমরা জানতে পারতো তাহলে তো আমাদেরকে গুলি করে মারতো। মুচকি এসে স্বামীটা বলছে, আমি 100% শিওর ছিলাম যে এই জঙ্গি কখনো ধর্মগ্রন্থ পড়েনি। আমি 100% নিশ্চিত ছিলাম এ কখনো কোরআন ছুঁয়ে দেখেনি। এ যদি ধর্মগ্রন্থ হাতে নিত, তাহলে আজকে বন্দুক হাতে নিয়ে মানুষ মারাটাকে কখনো জেহাদ বলে মনে করতো না। পৃথিবীর কোনো ধর্ম বলে না তুমি কোনো মানুষকে মারো। তার জন্য আমি জানতাম যে কখনো কোনো কিছু জানে না। এটাই তো আজকের দিনে সব থেকে বড় মোরাল। আজকে এখানে যারা দর্শক আছেন ক্লাবে, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, আমরা কোনো কিছুই বিশ্বাস করি না। কিন্তু সব থেকে বিশ্বাসের জায়গাটা হচ্ছে আমরা মানুষ। আমরা রক্তদান করি, দেখুন পিছনে আছে, আমরা চক্ষুদান করি। কদিন আগে আমার এক পরিচিত দিদি, তার নাম ছিল আলোদি, মারা যাওয়ার পর তার আগে উনি চক্ষু দান করে গেছিলেন। আমি একটা খুব সুন্দর লাইন সেদিন গিয়ে বলেছিলাম যে আলোদির চোখের আয়নাতে অন্য কোনো আলোর আয়নায় বেঁচে থাকবে অন্য কেউ। তার জন্য আপনাদেরও বলছি, মরে যাওয়ার পরও যদি পৃথিবীটাকে দেখতে চান, মরে যাওয়ার পরও যদি ক্লাবের অনুষ্ঠান দেখতে চান, মরে যাওয়ার পরও যদি উৎপল ঘোষের প্রোগ্রাম দেখতে চান, তাহলে চোখগুলো এখনই দান করে দিন, তবেই না পৃথিবীটাকে দেখতে পাবেন, নয়তো দেখতে পাবেন না। এই মোড়া টোড়া নিয়ে পরে গল্প বললে অনেক রকমের হয়। উৎপল ঘোষ যোগ বলতে বলতে এমন একটা জায়গায় গেছে, যদি মোড়া শোষানোও যায় তবুও কিছু লোক পাশে এসে পরে বলে, যে গেছে সে তো গেছে, দু একটা যোগ শুনিয়ে দিয়ে যান। এটা একটা বিরাট অত্যাচারের জায়গা। গল্প হয়, শীতকালের দিনে অনেকের বিয়ে হচ্ছে, কম বয়সী ভাইরা আমার সামনে আছে, কার প্রেম কার বিছানায় গিয়ে উঠছে তার তো কোনো ঠিক নেই। কিছুদিন আগে আমার প্রাক্তন প্রেমিকার বিয়ে ছিল, নিমন্ত্রণ করেছিল, সারা রাত কেঁদেছিলাম, ভাবলাম যাবো না, ভোরবেলায় ভাবলাম না যাবো, কারণ মেনু কার্ডে দেখেছিলাম যে খাবার দাবারটা ভালো রকম ডেকোরেটরই অর্ডার করেছে। খেতে ভালোবাসি, প্রেম ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু মটন কারিটা আলাদা জায়গা, এর সঙ্গে কিছু হয় না। কত বড় তেদর জিনিস দেখুন। আমি ওখানে গেছি, আমাকে পরিবেশনের কাজে লাগিয়েছে মেয়ের বাপ, ওদিকে আমার প্রেমিকা যদি দম হৃদয় মম বলে কারোর সাথে চলে যাচ্ছে, আর এদিকে কিছু মানুষ আমাকে তখনও বলছে, এই রাধা বল্লভীটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে আসতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, শ্মশানে গেছেন, শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছেন, সেখানেও দেখবেন শুনতে পাবেন লুচিটা শক্ত হয়ে গেছে, দইটা টক, বোনের পরিমাণটা বাড়াও, শালা যার মোড়ার সে চলে গেল, তুমি শুকনো লুচি নিয়ে পড়ে আছো। এইভাবে চলে কখনো? মোরাল অন্য রকমের হয়। আমি সব জায়গায় বলি আমি কোনো জ্ঞানী পণ্ডিত নই। সকালবেলায় 19টা চ্যানেল খুলবেন, 20টাতে দেখবেন বহুজন আপনাকে প্রবচন দিচ্ছে। পৃথিবীর সব মুক্তির একটা জায়গা, আমেরিকার লোকেরা দেখে পরে ভিড়মি খায়। রাত 12টার পরে পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেলগুলো দেখবেন জ্যোতিষ শাস্ত্রে যাচ্ছে, আপনি এই হবেন, আপনি ওই হবেন। এত বড় আইলা এলো, এত বড় সব কিছু এলো, তারা কিন্তু কোনো খবর দেয়নি। মানুষের কর্মই জীবন, কর্ম করে যান, কাণ্ডটা আনন্দবাজার আপনার সঙ্গে লাগিয়ে দেবে। এটা ভারতবর্ষ,
সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও এখানে পোস্টার দিতে হয় আপনি সিসিটিভি ক্যামেরার আওতাতে আছেন। শালা চোরটা তো বোকা নয়। আমার ভাই লাগিয়েছিল দোকানে, পরের দিনে দেখলাম সিসিটিভি মানে ক্যামেরাটাই চুরি করে নিয়ে চলে গেছে। আমি কোথায় যাবো? ভয়ঙ্কর রকমের কিছুক্ষণ আগে একটা ঘটনা আমাদের এখানেই ঘটছিল। সামনে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছিল, আমাদের মনে হয় এই পাড়ারই কোনো একটা কুকুর। একজন মারতে যাচ্ছে, আমি বারণ করলাম মেরো না ভাই। রাস্তায় কখনো নেড়ি কুত্তাকে দেখে পরে তচ্ছিল করো না, অবহেলা করো না। হতে পারে ওটা পুলিশের কুকুর, সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে। কোন খবর কোথায় পৌঁছে যাবে তার কি কোনো ঠিক আছে? একবার হাততালি দিন অন্তত। কত রকমের বলছি আপনারা বুঝতে পারছেন না। আসলে অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, মাথার উপর দিয়ে যাতে না বেরোয় সেরকমই একটা মোরাল আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা একটা অন্য রকমের, এর কোনো পরিণতি হয় না। যারা শুনবেন মন দিয়ে শুনবেন, অনেক সময় কীর্তনও এগুলো শুনতে পাবেন। ভগবান যখন প্রথম গাধা সৃষ্টি করেছিলেন, গাধাকে সৃষ্টি করে বলেছিলেন, গাধা তুই হচ্ছিস পৃথিবীর একমাত্র বোকা প্রাণী, তোর ঘটে বুদ্ধি বলে কিছু থাকবে না, তোর কাজটা হবে সারাটা জীবন পিঠে করে মাল বয়ে সংসারের পেট ভরবি, আর তুই 50 বছর বাঁচবি। গাধা শুনেই চমকে গেছে, কাঁদতে কাঁদতে বলছে, না না, কষ্টের জীবন বুঝে গেছি, সারা জীবন মাল বইবো আর 50 বছর বাঁচবো, এত বছর বেঁচে আমি কি করবো? আপনি আমার কাছ থেকে 20 বছর ব্যাক করে নিন, আমি শান্তিতে বাঁচবো, আমি 30 বছর বাঁচতে চাই। ভগবান বললেন ঠিক আছে। তারপর ভগবান কুকুরের সৃষ্টি করে বললেন, তুই হচ্ছিস একজন প্রভুভক্ত প্রাণী, ইচ্ছে থাক না থাক অপমান সত্ত্বেও দুটো ভাতের জন্য তোকে লেজটা মালিকের কাছে নাড়তেই হবে, তুই 30 বছর বাঁচবি। কানতে কানতে কুকুরটাও বললো, দরকার নেই, আমার কষ্টের জীবন, আমি 20 বছর ব্যাক করে নিন, 10 বছর জীবন দিন, শান্তিতে বাঁচবো। ভগবান বললেন তথাস্তু। তারপর ভগবান বাঁদরের সৃষ্টি করলেন, বললেন ইউ মেড ফর এন্টারটেনমেন্ট, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি একটা প্রাণী, তুই হচ্ছিস বাঁদর, এডাল ওডাল ঘুরে বেড়াবি, বাচ্চা ছেলে দেখলে ধিতাং ধিতাং নেচে উঠবি, ডুগডুগি বাজলে তো কথাই নেই, তুই 20 বছর বাঁচবি। কানতে কানতে বাঁদর বললো, দরকার নেই, কষ্টের জীবন, 10 বছর ব্যাক করে 10 বছর দিন, শান্তিতে বাঁচবো। ভগবান বললেন তথাস্তু। সবশেষে ভগবান বিধানদা, সাউন্ডম্যান, লাইটম্যান, উৎপল ঘোষ, ভবানী দা, নাটকের ছেলেগুলো পুরুষ মানুষ গড়লেন। পুরুষ মানুষ গড়ে ভগবান বললেন, তুই হচ্ছিস পৃথিবীর রাজা, ইউ আর দ্য কিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে শাসন করবি তুই, গোটা পৃথিবী তোর ভয়ে কাঁপবে, চাবুক ঘোরাবি গোটা পৃথিবীর উপর, সব প্রাণী তোর নিচে, 20 বছর বাঁচবি, এনজয় কর। পুরুষ মানুষ চিৎকার করে বললো, বান্দবাজি হচ্ছে, ইয়ার কি হচ্ছে আমার সাথে, তেলানো হচ্ছে, আমি রাজা, আমি শাসন করব, চাবুক ঘোরাবো, আমি পৃথিবী শাসন করব, সব প্রাণী আমার নিচে, আর মাত্র 20 চলবে না, ধর্মতলায় অনশনে বসে যাব। 20 বছরে হবে না, আপনি এক কাজ করুন, গাধার ফেরত দেওয়া 30, কুকুরের ফেরত দেওয়া 20, বাঁদরের ফেরত দেওয়া 10, আর আমাকে তো 20 দিয়েছেন, 80 বছরের একটা জীবন দিন, নিশ্চিন্তে বাঁচবো। ভগবান মুচকি এসে বললেন, পাগলা, নিজের ভালো নিজেই বুঝবি না, বাপের ঘর থেকে দিচ্ছি, যা দিয়ে দিলাম সবাইকারই ফেরত মালগুলো, বাঁচ গাজা মর গাজা বলে ছেড়ে দিয়েছে। তারপর থেকে ভেবে দেখুন, একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো মাত্র 20 বছরই বাঁচে, যেটা ভগবান দিয়েছিল, যখন সে বাম্মায়ের আন্ডারে থাকে। সবসময় চাবুক ঘোরাচ্ছে, ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করবো না, অ্যাক্টিভা ছাড়া নেবো না, অ্যান্ড্রয়েড ছাড়া চালাবো না, পোস্ত বড়া ছাড়া খাবো না, শুধু রাজার মতো জীবন 20 বছর। তারপর 20 বছর শেষ হয়েছে, উল্টো দিক থেকে গাধা 30 বছর ঢুকে গেছে, চাকরিতে ঢুকেছে, পিঠে করে বাজার থেকে মাল বয়ে নিয়ে এসে, রসুন পেঁয়াজ আদা মাংস নিয়ে এসে পরে 30 বছর পেট ভরিয়ে যাচ্ছে সংসারে। তারপর রিটায়ার করেছে, বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, উল্টো দিক থেকে কুকুরের 20 বছর ঢুকে গেছে। বৌমা সম্মান করে না, গোড়াল দেখাচ্ছে, পা তুলে দেখাচ্ছে, কিন্তু হে বৌমা হাই বৌমা করে পরে দুটো ভাতের জন্য 20 বছর কুকুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। শেষ জীবনটা আরো ভয়ঙ্কর। বাঁদরের ফেরত দেওয়া 10, ছেলে ঘর থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে, মেয়ের বাচ্চাটার কাছে গিয়ে ধিতাং ধিতাং করে ওডালে গিয়ে নাচছে, মেয়ে বের করে দিয়েছে, জামাই বের করে দিয়েছে, কোনো এক আত্মীয়ের বাচ্চা হয়েছে, তার কাছে ডুগডুগি বাজিয়ে পরে নাচছে। আজ পুরুষ মানুষ যদি ভগবানের কথা শুনতো, তাহলে এই বছর 40-এর উৎপলকে পেট ভরানোর জন্য এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে এখানে বকবক করে বকতে হতো না। আর যারা আমার থেকে সিনিয়র, তারা তো 20 বছর আগে ফুটে ডাল হয়ে যেতেন। একবার জোরে হাততালি ভগবানের জন্য, এটাই আজকের দিনে ঘটে, এর বাইরে কিছু হয় না। আরো একটা জিনিস না শেয়ার করলেই নয়, যে উৎপল ঘোষকে দেখছেন, এই উৎপল ঘোষ এখন জি বাংলায় কাজ করে না, এখন আমি স্টার জলসায় কাজ করি। কিছুদিন আগে একটা শনি রবিবার দুপুরবেলায় শো হচ্ছিল, গোলেমালে গোল বলে, তার আমি স্কিপ করছিলাম। এখনও স্ক্রিপ্টিং এর সঙ্গে যুক্ত আছি, যেটা সুপার সিঙ্গার চলছে। এছাড়াও নতুন একটা শো আসছে, আপনি কি বলেন বলে, স্টারের ম্যাক্সিমাম স্কিপ করছি। এটা আপনাদের ইনফরমেশনের জন্য এটুকুই দিলাম, যে আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আপনার বাড়িও মেয়ে একটা আছে, যে আঁকতে ভালোবাসে, যে ছবি আঁকতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, আবৃত্তি করতে ভালোবাসে, নাটক করতে ভালোবাসে,
আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, তাদের যে প্রশ্রয় দিন, তাদের লেখাপড়ার পাশাপাশি এই বিষয়গুলোকেও প্রশ্রয় দিন। প্রশ্রয় দিলে আমার মা আজকে গর্ব করে সব জায়গায় বলে যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি, আমার ছেলে বড় অফিসার হতে পারেনি, আমার ছেলে বড় শিক্ষক হতে পারেনি, প্রফেসর হতে পারেনি, কিন্তু একজন প্রফেসর, একজন ডাক্তার, একজন বড় অফিসারকে পৃথিবী যত লোক চেনে, আমার ছেলে উৎপল ঘোষকে তার থেকে কয়েক গুণ বেশি লোক চেনে। এটা তৈরি করে দেয়, চ্যানেল তৈরি করে দেয়, টিভি তৈরি করে দেয়। আমরা টিভির বিরুদ্ধে যতই বলি না কেন, বিশ্বাস করুন আমরা এখন টিভি মুখী হয়ে গেছি। আমার মা অনেক আত্মীয় স্বজন মারা গেছে, কাঁদেনি, চোখে জল ফেলেনি, পাষাণ দিকে চুপচাপ আছে, কিন্তু তার প্রতিশোধ ভগবান আজকে নিচ্ছে। টিভি সিরিয়াল দেখে মা কাঁদছে। কদিন আগে তো খাইনি, রাত্রিবেলা বললাম কি হয়েছে, বলছে রিমির পেটের অসুখ। রিমিটাকে পরে জানলাম কোনো একটা সিরিয়ালের নায়িকা, তার নাকি পেটের অসুখ হয়েছে, তার জন্য আমার মা বাড়িতে বসে কাঁদছে। ভগবান কাউকে ছাড়ে না, ঠিক উল্টো দিক থেকে কোথাও না কোথাও ঠিক নিয়ে নেয়। এবং আরও একটা বড় আমি বলবো, সব থেকে বড় কথা, যে কোনো জায়গায় শো করতে গেলে আমাদের সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হয়, মাইকটা কেমন হবে, সাউন্ডটা কেমন হবে। অনেক সময় আমরা কথা বললে আমাদের গলা টেনে নেয়, বাট থ্যাঙ্কস টু, আমি নামটা জানি না এই ভাইয়ের সাউন্ডম্যানের, আমাকে কথা বলতে হচ্ছে না, কথা তার আগে মাইক টেনে নিচ্ছে। জোরে হাততালি একবার সাউন্ডম্যানটার জন্য ভাই। ওই যে বলছিলাম কথার উপর কথার কাটাকুটি খেলা দিয়ে পরে আমরা বেরিয়ে যাই। আমাদের জায়গাটা অন্যরকমের। খুব বেশি করে কথা বলতে গেলে রাত 10টার মধ্যে সব জায়গাতে বলে দেয় অনুষ্ঠান শেষ করতে হয়। গতকাল একটা বড় মেলাতে শো করতে গেছিলাম, সেই মেলাতে আমাকে পরিষ্কার বলে দিল, একটা খুব মজার, মানে এটা অন্যরকম ভাবে নেবেন না। একদিকে ছেলেরা বসে আছে, একদিকে মেয়েরা বসে আছে। এতটাই ঠান্ডা পড়েছে, ছেলেরা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে, আর মেয়েরা চাদরের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছে। এই কথাটাকে নিয়ে পরে আমি মঞ্চে উঠে পরে বললাম যে আমি কমিটির কাছে অনুরোধ করছি যে ছেলে মেয়েদেরকে একসাথে বসতে দেওয়া হোক, যাতে দর্শকটা একটু বেশি হয়। সঙ্গে সঙ্গে যিনি সেক্রেটারি ছিলেন আমাকে বললেন, উৎপল না, তখন পকেটের হাত আর ওদিকে চাদরের হাত কোথায় থাকবে সেটা বোঝা যাবে না। যদি বুঝতে পারেন হাততালি। আমি শেষে চলে এসেছি, বেশি সময় আপনাদের নেবো না। কারণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ অনেক কিছুই আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, এর তো আর কোনো বিকল্প হয় না। আগে গীতাতে হাত রেখে লোকে শপথ নিত, এখন হোয়াটসঅ্যাপে হাত রেখে পরে শপথ নেয়। হাতির 3টে সিং যদিও দেখিয়ে দেয়, তবু লোকে বিশ্বাস করে। কত গুজব, কত গল্প দেখুন। আর বাঙালিরা গুজব ছড়াতে পারে, এর থেকে আর বড় কিছু হয় না। কিছুদিন আগে একজন গুজব ছড়াচ্ছিল, আইপিএল দেখেছে, আইপিএল এ খেলা দেখে বলছে উথাপ্পা নাকি কাটাপ্পার ছেলে। কোথায় উথাপ্পা, কোথায় কাটাপ্পা? টিভিতে ক্রিকেট খেলা দেখে কিছু লোক বলছে হাসিম আমলা নাকি ওর বাবার নাম নাকি ডাবর আমলা। আরে মায়ের নাম শান্তি আমলা, পেলেই হচ্ছে। নগর নিগমের সঙ্গে সোনু নিগমকে জুটিয়ে দিচ্ছে। আরো ভয়ঙ্কর কথা আমার চাঁদমোহন মনে ছিল, বলছে জানিস সে আমরা ছোটবেলায় মোগলিকে দেখতাম, জঙ্গল জঙ্গল বাদ চলা হয়, পাতা চলা হয় জঙ্গল বুকে। বলছে ওই মোগলি নাকি বড় হয়ে এখন রামদেব বাবা হয়েছে। সে একই রকমের লাঙ্গট পরে খালি গায়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এবং মানে কি বলবো, মনের ভেতর থেকে আরো গর্জে ওঠার কথা যেটা চাঁদমোহন আমাকে শোনালো, বললো দুটো জিনিস শুনে রাখ, 2022 সালে আসছে, বাবা রামদেব পতঞ্জলি বাইক নিয়ে আসছে বাজারে, আয়ুর্বেদিক পতঞ্জলি বাইক। ওটা নাকি গরুর মুতে চলবে, পেট্রোলের দরকার নেই, গরুর মুখ জ্বলবেন, ঘটি করে ঢালবেন, ঢটক করে চলে যাবে। আর একটা আসছে, সেটা হচ্ছে ব্লু নুডলস এবং ব্ল্যাক নুডলস। আমরা সেটা কি বলছে, বাবাজি নিজের বুকে চুল কেটে পরে ওগুলো প্যাকেট করে বিক্রি করবে, এবারে কি খাবেন খান। একদম শেষ, কাছাকাছি এসছি। কথার উপরে কথা বিক্রি করে করাটাই আমাদের কাজ। একটা কথাকে এদিক ওদিক থেকে ঘুরিয়ে বলাটাই আমাদের কাজ। যারা পড়াশোনা করেন এই ভাইগুলো জানবে। আমি যদি আপনাদেরকে বলি 5 অ্যাপেল ইকুয়াল টু 45 টাকা, আপনি বুঝে যাবেন 5টা আপেলের দাম 45 টাকা। আর আমি যদি বলি অ্যাপেল 5 ইকুয়াল টু 45 টাকা, আপনি আমাকে মারতে আসবেন। 5 অ্যাপেল মানে 45, আর অ্যাপেল 5 মানে 45,000 টাকা বা তারও বেশি। যে ভাইটা ভ্যালেন্টাইন্স ডেতে একটা আইফোন গিফট করেছে তার প্রেমিকাকে, এখনো তার কিডনির যন্ত্রণাটা যায়নি। ওটা একমাত্র কিডনি বিক্রি করে সম্ভব আমাদের মতো ছেলেদের। 5 অ্যাপেল, অ্যাপেল 5। আপনি যদি বলেন উৎপলদার বাড়ি গেছিলাম, দেখলাম উৎপলদা আরাম করে ছেলে মেয়ে নিয়ে বিছানায় পড়ে আছে, আপনি ভাববেন এই লোকটা ভদ্রলোক, ছেলে মেয়ে নিয়ে আরাম করে বিছানায় পড়ে আছে। কিচ্ছু করতে হবে না, ছেলে মেয়েটাকে একবার মেয়ে ছেলে বলে করুন। সকালবেলায় উৎপলদার বাড়িতে গেছিলাম, দেখলাম মেয়ে ছেলে নিয়ে আরাম করে বিছানায় পড়ে আছে। আপনি ভাববেন এই ছেলেটার থেকে নোংরা আর কেউ হয় না। সময় অনেকরকম ভাবে এগিয়ে যায়। ওই যে বলি কথা এদিক থেকে কথা অন্যদিকে যায়, ওর থেকে ওর দিকে আসে। কিন্তু আমাদের বাঙালিদের, বাঁকুড়ার লোকেদের বিশেষত সব থেকে বেশি সমস্যা হয় হিন্দি বলাটা। আমি গায়ক অভিজিতের বাড়িতে শো করতে গেছিলাম নবমীর দিন, 2-3 বছর আগে। অভিজিৎ ভট্টাচার্য, আপনি জানেন যে ওই মুম্বাইয়ের বুকে সব থেকে বড় দুর্গাপুজো করেন। আমি সেখানে অনুষ্ঠান করছি, পাশ থেকে কিছু মানুষ সমানে চিৎকার করছে।
আমি একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম ওনারা কেন চিৎকার করছেন। বলছে উৎপল তুমি তো হচ্ছে বাঁকুড়ার মানুষ, বাংলায় কথা বলছো, আর ওনারা হচ্ছেন মহারাষ্ট্রের হিন্দিভাষী মানুষ। আজ তো নবরাত্রি, ওনারা ঘুরতে বেরিয়েছেন, আপনাকে চিৎকার করে বলছেন যে আপনি কিছু হিন্দিতে শায়রি শোনান। বাঁকুড়ার মানুষ মহারাষ্ট্রের লোককে শায়রি শোনাবে? আমি কোথায় হিন্দি শিখেছি? বাঁকুড়ার বাজারে যে কোনো জায়গায় চায়ের দোকানে শুনতে পাবেন ইতনা মুড়ি খান এই সাথে সালা ভিজা লিখে, খুঁজেই পাবেন না কি হিন্দি বলছে। আমার এক কাকা আমাকে বলেছিল আমার কাছে হিন্দি শিখবি, ফাটিয়ে বলবি। ওষুধের দোকানে কাজ করে একদিন শিখতে গেছিলাম, দূর থেকে দেখছি এক বিহারি ভাইকে বোঝাচ্ছে ইয়ে जो হলুদ রঙের ট্যাবলেট হয় না, ये दोनों ग्लासे जल दिए ढकढक করে खा लेना। परसों तुम्हारा एक छोटा चूल भाई आया था, बोला नहीं खाया, वो तो धरबान गया। আমি প্রণাম করে চলে এসেছিলাম, এর কাছে হিন্দি শিখবো না। কিন্তু মহারাষ্ট্রের মানুষ আমার কাছে হিন্দি শিখতে মানে শুনতে চাইছে শায়রি। আমি কি বলবো, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। মির্জাকে একটা SMS করলাম হোয়াটসঅ্যাপে, মির্জা আমি ফেসে গেছি। উনি বাংলায় আমাকে লিখে পাঠালেন, বললি যে এইটা তুই মুখস্থ করে বলে দে, দেখ দারুণ থাকবে। ভেবে দেখুন, একেবারে সাগরের তীরে অভিজিতের বাড়িতে হিন্দিভাষী লোকের সামনে উৎপল ঘোষ হিন্দিতে শায়রি বলছে নবমীর দিন। কি বলেছিলাম? মুরগি কা যে হাজব্যান্ড হ্যাঁ ওহি তো হ্যাঁ মুরগা, মানে মুরগির যে স্বামী সেই হলো মুরগা। মুরগি কা যে হাজব্যান্ড হ্যাঁ ওহি তো হ্যাঁ মুরগা। আর নবমীর দিন বলেছিলাম মান কি আসুর কো জো মারতি হ্যাঁ ওহি আসলি দুর্গা। ওরা হাততালি দিয়েছিল, আপনারা কেন দেবেন? আপনাদের বই গেছে, ওরা দিয়েছে মনের অসুরকে মারতে হবে। তারপরে 9টা61 শো করতে গেছি, একই জিনিস হিন্দি শুনতে চাইছে। আমি কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু বাঁকুড়ার মানুষ জানে একটা জিনিস সব জায়গাতে চলে না। আজকে আমি এখানে যে যোগ বললাম, পরের বছর ডাকলে আমাকে নতুন যোগ বলতে হবে। সেদিন ছিল কালী পুজো, 61 চিৎকার করে বলেছিলাম বানিয়ে একই। আপনি বিবিকা জো বেহেন হ্যাঁ ওহি তো হ্যাঁ শালি, মানে নিজের বইয়ের যে বোন সেই শালি। আপনি বিবিকা জো বেহেন হ্যাঁ ওহি তো হ্যাঁ শালি। আর কালী পুজোর দিন বলেছিলাম মান কি আঁধেরা কো জো মারতি হ্যাঁ ওহি আসলি কালী। ওরাও হাততালি দিয়েছিল, আপনারা দেবেন না, ওরা দিয়েছিল, ঠান্ডা পড়েনি, এখন দিচ্ছেন। এক হচ্ছে আয়নার সামনে, আর দ্বিতীয় হচ্ছে আধার কার্ড দেখে আপনি কতটা খারাপ এটা প্রমাণ করে দেয় আধার কার্ড। আর আপনি কতটা ভালো নন এটা ফেসবুকের ছবি। ভারতবর্ষে আর কোনো কালো ছেলে মেয়ে জন্মাবে না। ভিভো থেকে অপো যে সমস্ত এসছে, তাদের যে সমস্ত সাইট আছে সবাই পরিষ্কার, কোনো কালো ছেলে মেয়ে জন্মাবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে রাবণ বাস করে। সেই রাবণটাকে উৎপল ঘোষও দেখতে পাই, ভবানীরাও দেখতে পাই, অজয়ও দেখতে পাই, বিধানদাও দেখতে পাই, রাখুদাও দেখতে পাই, সবাই দেখতে পাই। সেই রাবণটাকে মারাটা আলাদা কাজ। রাবণ পোড়ার সময় বেনাচিতি মার্কেটে কোথায় পোড়ানো হয়, আমাদের বাঁকুড়ায় কোথায় পোড়ানো হয়, খড় নিয়ে গিয়ে রাবণের পিছনে গুঁজে দিলাম, জল করে জ্বলে গেল, ওটা রাবণ পোড়া নয়। বাঙালি প্রধানত দুটো কারণে রাবণ পোড়াতে যায়, হয় ভাবে বাপকে জ্বালাচ্ছি, নয় শ্বশুরকে। বাপ ভালো করে পারিবারিক করেনি, মানুষ করতে পারেনি, আর তা নাহলে শ্বশুর আইটেমটা খারাপ দিয়েছে। গত বছর রাবণ পোড়ার সময় চাঁদমোহন খুব নাচছে, রাবণ নিচেই গিয়ে এসে বলছে আমি তো তোর বউকে হাইজ্যাক করিনি, আমি তো সীতাকে হাইজ্যাক করেছিলাম, তুই নাচছিস কেন? বলছে আমার বউকে কেন হাইজ্যাক করেননি, তার জন্য তো আমি নাচছি। ওটাকে তো আগেই করা উচিত ছিল, আপনার তো পিষ্ট তো বোন। এবার ভাবুন, কিন্তু সেই রাবণকে নিয়ে পরেই বলেছিলাম রাজারহাট নিউ টাউনে, ময়দানে পড়ে খড়ের রাবণ বড় কথা নয় সেটা, ময়দানে পড়ে খড়ের রাবণ বড় কথা নয় সেটা, মনের রাবণকে যে মারবে সেই তো বাপের বেটা। যদি মারতে পারেন তাহলে মনের রাবণটাকে মেরে দেখান। বাঙালির হাততালি ছিল, দিয়েছে ঠান্ডা বাঁচানোর জন্যই হোক, জলের থেকে। এরপর শেষ লাইনটা একত্রিত ক্লাবের জন্য, ওই আঙ্গুরের মতো শেষ করতেই হবে। যখন ঠান্ডা যখন পড়ছে, দুর্গাপুরের মানুষ এর সঙ্গে পরিচিত। ভগবান সব কিছু আগের থেকে রেডি করে পাঠিয়ে দেয়, চিন্তা নেই। দার্জিলিংয়ে -7 ডিগ্রি যখন সেলসিয়াস, তখন পানাগড়ে 7 ডিগ্রি থাকে। কোনো একটা কর্কটকান্তি না মকরকান্তি উপর দিকে গেছে। কিন্তু এই কারণেই ভেবে দেখুন, পানাগড়ের ঠিক পাশেই দার্জিলিং মোড় বলে একটা স্টপেজ আছে না? দার্জিলিং 7 এখানে 7, কারণ পাশে দার্জিলিং মোড় আছে। মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সেজন্যই আপনারা হাসেন। আর তাই একত্রিত ক্লাবের উদ্দেশ্যে বলবো, মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সুযোগ পেলে আবার আসবো, যুগ যুগ জিও আপনাদের এই একত্রিত ক্লাবের মেলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ উৎপল ঘোষ মহাশয়কে।